আজকের ভিডিওটাতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, মূলত তাদের জন্যই কিছু বিশেষ জরুরি তথ্য তুলে ধরছি। 2024 সালের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। পাঠ্যপুস্তক তোমরা সবাই হাতে পেয়ে যাবে এবং রীতিমতো পড়াশোনার কিন্তু একটা আয়োজন বছরের শুরু থেকেই দেখবে তোমরা পেয়েছো। তা সেখানে তোমাদের পড়ার পদ্ধতি অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যারা উঠলে তাদের পড়ার পদ্ধতিটা কিন্তু আগে ঠিকঠাক করে জেনে নিতে হবে। বিশেষত আমি তোমাদেরকে বাংলা বিষয় নিয়েই বলছি। তা সেখানে তোমরা অষ্টম শ্রেণীতে যখন পড়তে, তোমরা সাহিত্য মেলা নামক একটি পাঠ্যপুস্তক পড়েছিলে এবং তাতে ছিল অনেকগুলি গদ্য পদ্য। তা সেখানে তোমরা সারা বছর ধরে অতগুলো টেক্সট একরকমভাবে তৈরি করেছিলে। প্রত্যেকটা টেক্সটের পেছনে একটি হাতে কলমে পোর্শন ছিল। হাতে কলমে পোর্শন ধরে তোমরা কোশ্চেন অ্যান্সার তৈরি করেছো। সেখান থেকেই পরীক্ষায় মোটামুটি প্রশ্নই পেয়েছো। কিছু হয়তো টেক্সটের ভেতর থেকে এক্সট্রা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করেছো বা পরীক্ষাতেও পেয়েছো। কিন্তু তোমরা যখন নবম শ্রেণীর পাঠ্যপুস্তক বাংলার মূলত সাহিত্য সঞ্চয়নী বইটা তোমরা দেখবে, তখন প্রত্যেকটা গদ্য পদ্য বা প্রবন্ধ জাতীয় রচনা বা নাট্যাংশ যাই থাকুক না কেন, শুধু পাঠ্য অংশটাই দেয়া রয়েছে। সেখানে কিন্তু কোনো হাতে কলমে পোর্শন নেই। তাহলে কি তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সার তৈরি করতে হবে না? হয় তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সার তৈরি করতে হবে না, নয় তোমাদের কোশ্চেন অ্যান্সার তৈরি করার কোনো শেষ নেই। যে কোনো একটা ব্যাপার এখানে আছে, দ্বিতীয়টাই রয়েছে। তাহলে পড়ার পদ্ধতিটা কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে পাল্টে গেল। 8 পর্যন্ত তোমরা যেভাবে বাংলাটাকে পড়েছিলে, যতটা সহজে একটা বিষয়কে তোমরা ওখানে রপ্ত করে নিয়েছিলে, সেভাবে কিন্তু নবম শ্রেণীতে উঠে পড়লে তোমরা কোনোভাবেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। এখানে তোমাদের মূলত যেটা লক্ষ্য রাখতে হবে, পাঠ্য যে অংশটাই শুরু হোক না কেন স্কুলে ক্লাসে, তোমাদের সেই অংশটা রোজ যতটুকুনি পড়া হচ্ছে সুন্দর করে টেক্সটটা পড়তে হবে। পাঠ্য বইটার তোমাদেরকে খুব ভালো করে রিডিং পড়তে হবে। রিডিং পড়া শুধু নয়, রিডিং পড়ার সঙ্গে সঙ্গে মনোযোগ সহকারে প্রত্যেকটা টেক্সটের মধ্যে কি তথ্য তুলে ধরা হচ্ছে সেই তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে শুরু থেকে রপ্ত করতে হবে। মূলত তোমাদের এখানে হাতে কলমে পোর্শন নেই মানে এখানে প্রশ্নের কোনো সীমা নেই। টেক্সটের যে কোনো লাইন ধরে যে কোনোভাবেই কিন্তু ছোট বড় প্রশ্ন হতে পারে। ওই জন্য খুব সচেতনভাবে আমাদের টেক্সটটাকে পড়ার সময় লক্ষ্য রেখে পড়তে হবে, যাতে ছোট প্রশ্নগুলো শুরু থেকেই তৈরি হয়ে যায়। বিষয়বস্তুটাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা টেক্সটের মধ্যে যে একটা ধারাবাহিক কাহিনী রয়েছে, সেটা গদ্য হোক, পদ্য হোক, নাটক জাতীয় রচনা হোক বা প্রবন্ধ জাতীয় রচনা হোক, প্রত্যেকটা টেক্সটের মধ্যেই কিন্তু একটা না একটা কোনো বিষয় তুলে ধরা হয়েছে। সেই বিষয়টাকে কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে টেক্সটে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে সেভাবে একটা গল্প আকারে মাথায় রাখতে হবে। তারপরে তার পুঙ্খানুপুঙ্খ লাইনগুলো ধরে ধরে যেখান থেকেই প্রশ্ন আসতে পারে মনে হবে, সেই জায়গাগুলোকে তোমাদের মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। তার জন্য শুরু থেকে টেক্সটটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া কিন্তু এখানে উত্তর তৈরি করার আর অন্য কোনো উপায় নেই। তোমরা হয়তো অনেকেই ভাববে যে সহায়িকা ধরে সাজেস্টিভ কিছু কোশ্চেন অ্যান্সার তৈরি করে নেব। এটা কিন্তু উপায় নয়। এটা খুব কঠিন ব্যাপার, এটা খুব শক্ত ব্যাপার। সেখানে তোমাদেরকে অনেক কষ্ট করে সারা বছরের জন্য উত্তরগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে।
তার চেয়ে বরং উত্তরটা বছরের শুরুতেই মাথায় নিয়ে নাও, তাহলে সারা বছর ধরে মনে রাখার বা মুখস্থ করার ব্যাপারটা তোমাদের আর থাকবে না। তা এখানে সাহিত্য সঞ্চয়ন বইটাতে তোমাদের গদ্য পদ্যের সংখ্যা দেখতে গেলে 8-এর পর 9-এ এসে কিন্তু কমে গেছে, কিন্তু পড়ার পরিসর অনেক বেড়ে গেছে, পড়ার গভীরতা অনেক এখানে প্রসারিত। তোমরা এই সাহিত্য সঞ্চয়ন বইটার মধ্যে অনেকগুলোই গদ্য পদ্য থাকলেও দেখবে যে বুলেট আকারে ব্লু বুলেটে যে টেক্সটগুলো দেয়া আছে সেগুলোই তোমাদের পাঠ্য হিসেবে সূচিপত্রের মধ্যে রয়েছে। সূচিপত্রের মধ্যে পাঠ্য, তার মধ্যে গদ্য রয়েছে 6টি, পদ্য 7টি, 1টি নাট্যাংশ রয়েছে আর 2টি রয়েছে প্রবন্ধ জাতীয় রচনা। আর তোমাদের নাম্বার বিভাজন কিভাবে, গদ্য থেকে কত নাম্বার, পদ্য থেকে, প্রবন্ধ থেকে, নাট্যাংশ থেকে কত নাম্বার থাকে, কতগুলো প্রশ্ন থাকে, কত নাম্বারের প্রশ্ন থাকে, তা এই যে চার্টটা তোমরা এই সাহিত্য সঞ্চয়ন বইয়ের একদম শেষের দিকে একটা পেজ আছে, এখানে কিন্তু তোমরা সেই নাম্বারের বিভাজনের তালিকা পেয়ে যাবে। তাই এটাও কিন্তু তোমাদের আগে দেখতে হবে। আগে পাঠ্য হিসেবে সূচিপত্রে কী কী রয়েছে সেই টেক্সটের নামগুলো একটু ভালো করে দেখো। তারপরে নাম্বার বিভাজনের যে তালিকাটা সেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের 90 নাম্বারের যে শেষ পরীক্ষাটা হবে সেই ভিত্তিতে কিন্তু দেওয়া রয়েছে। তা তোমাদের আরও একটা যেটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে 8 পর্যন্ত তোমাদের নাম্বার বিভাজন যা ছিল, 9-এ এসে কিন্তু সেই নাম্বার বিভাজনের পরিবর্তন ঘটেছে। এখানে তোমাদের সারা বছরে যেমন পরীক্ষা দিতে সেভাবেই দিতে হবে, কিন্তু তোমাদের পরীক্ষাগুলোর নাম্বার আলাদা থাকবে। তোমাদের দিতে হবে 3 বার পরীক্ষা, কিন্তু প্রত্যেকটা বারে প্রথম 2টো বার, মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে 50, সেখানে 40 রিটিন আর 10 থাকবে প্রজেক্টের ওপর। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রেও থাকবে 40 রিটিন আর 10 থাকবে প্রজেক্টের ওপর। আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে 90 হবে রিটিন আর 10 থাকবে প্রজেক্ট মার্ক হিসেবে। তা এখানে তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেহেতু 90 মার্কসের হয়, এই নাম্বারের বিভাজনটা 90 মার্কসের ওপরই করে দেওয়া আছে। আর যখন 40 নাম্বারের রিটিন তোমরা দেবে, এই অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেনের সংখ্যা তোমরা পাবে। তা সেক্ষেত্রে তোমরা একটা জিনিস প্রথমে জানো যে গদ্য পড়ে তোমরা সবাই ভাবো প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ। হ্যাঁ, সত্যি সহজ, কেননা সেখানে গদ্যের কিছু কিছু গদ্য আছে নবম শ্রেণীতে, যেখানে গদ্যগুলো ভালো করে যদি তোমরা বইটাই পড়ো, প্রশ্নের উত্তর তৈরি করার জন্য তোমাদের অন্য কারো সাহায্য লাগবে না, কোনো এক্সট্রা বই লাগবে না। প্রবন্ধ জাতীয় রচনাগুলোর ক্ষেত্রে একেবারে বইয়ের মধ্যেই উত্তরটা পুরো দেওয়া আছে, সেটা দেখেই তোমরা উত্তরটা তৈরি করে নিতে পারবে। শুধু টেক্সটটাকে আপাদমস্তক ভালো করে পড়তে হবে। নাট্যাংশটাও যেটা রয়েছে অতি সহজ, খুব সাধারণ একটা ছোট্ট একটা পরিসরের কাহিনী। আর পদ্যর ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয়, যেহেতু পদ্যটা গদ্যের মতো গদ্যের ভাষায় লেখা নেই, তাই তোমরা যখন নিজেরা পড়ো তখন পদ্যের লাইনগুলোর অর্থ ভুলে যাও। হয়তো ক্লাসে শুনে এসছো, যে কোনো ভিডিও দেখে হয়তো তার অর্থটা বোঝার চেষ্টা করেছো, বা সহায়িকা দেখেও হয়তো পড়ছো, কবিতার লাইনগুলোর অর্থ বোঝার জন্য চেষ্টা করছো, কিন্তু বুঝতে পারছো না, যেহেতু ওটা গদ্য ভাষায় লেখা নেই। তা সেখানেও কিন্তু তোমাদের কোনো সমস্যার ব্যাপার নেই। তোমরা যদি পদ্যটা বিরাম চিহ্ন ধরে পড়ো এবং বারবার পড়ো, অতি অবশ্যই বোঝার চেষ্টা নিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু কিছুটা হলেও তোমরা সে অর্থ ওখান থেকে বুঝতে পারবে। এরপর বারবার রিডিং পড়ার ফলে কি হয়, তোমরা যেখানেই যেটা দেখেই ওই কবিতার অর্থটা বোঝার চেষ্টা করো না কেন, সেখানে তোমরা ক্লাসে যে দিদিমণি মাস্টারমশাইয়ের কাছে যা শুনেছো, বা যে কোনো জায়গাতে তোমরা কবিতাটার বিষয় যাই শুনে থাকো, তখন কিন্তু
বারবার যখন ওই কবিতা পড়ছো বা পদ্যটা পাঠ করছো তখন কিন্তু তোমাদের সেই বিষয়গুলো মাথার মধ্যে আস্তে আস্তে আসতে আরম্ভ করবে। অতি অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে এবং কবিতার অর্থ বুঝে গেলে তখন ওই কবিতার লাইনগুলো ধরে উত্তর দিতে কিন্তু খুব একটা বেশি তোমাদের সময় লাগবে না। তাই মুখস্থ করে নয়, বছরের শুরু থেকে তোমরা শুধু একটাই জিনিস মাথায় রাখো, কোনো জিনিসই কিন্তু তোমরা মুখস্থ করবে না, ভালো করে পড়বে, অনুশীলন করবে। বছরের শুরু থেকে যদি টেক্সটটাকে একটু খুঁটিয়ে পড়ো তাহলে তোমাদের পুরো টেক্সট থেকে যেখানে যে লাইন ধরেই প্রশ্ন আসুক না কেন অতি সহজে তোমরা উত্তর লিখতে পারবে। আর সিলেক্টিভ পড়ে মুখস্থ করে সারা বছরে কিন্তু তোমাদের বাংলার পিছনে অনেক সময় দিতে হবে। ওতে আমার মনে হয় একটু আমাদের বেকার খাটুনি হবে। তার চেয়ে বরং তোমরা যদি বছরের শুরু থেকে টেক্সটটাকে খুব সুন্দর করে পাঠ করো, পড়ো, অনুশীলন করতে থাকো, সেটা স্কুলের পড়া অনুযায়ী হোক, যেখান থেকেই তুমি পড়ো না কেন, কোনো টিউশনে পড়ো, যেখানেই পড়ো, তা সেখানে সেইভাবে ধারাবাহিকভাবে তোমার পড়াটা বছরের শুরু থেকে তৈরি করতে থাকো, তাহলে কিন্তু সুন্দরভাবে তোমরা বাংলার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। ব্যাকরণ পোর্শনটা নিয়ে খুব একটা সেরকম আলোচনা হয়তো আজ করলাম না। তা ক্লাস 9-এর নবম শ্রেণীর ব্যাকরণের সিলেবাসটা কিন্তু বেশ বড়। সে জায়গায় তোমরা পরের বছর যখন দশম শ্রেণীতে উঠবে তখন কিন্তু ব্যাকরণের চ্যাপ্টারগুলো দেখবে বেশ কম, এবং সেখানে তোমাদের স্কুলেও হয় যে নবম শ্রেণীর ক্ষেত্রে ব্যাকরণটা শেষ করতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যায়, কিন্তু দশম শ্রেণীর ব্যাকরণ সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। তা সিলেবাসটা বড় হোক, শুরু থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা একদম প্রাইমারি সেকশন থেকে যে ব্যাকরণটা তোমরা 8 পর্যন্ত পড়ে এসছো, ব্যাকরণের যতটুকুনি তোমাদের নলেজ তৈরি হয়েছে সেটাই কিন্তু নবম শ্রেণীতে তোমরা পাবে এবং ডিটেলসে পাবে। তা সেখানে ঘাবড়ে যাওয়ার, সিলেবাসটা বড় হলেও শুরু থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অনুশীলন করতে হবে বছরের শুরু থেকে তোমাদের প্রত্যেক দিনের পড়া একটু একটু করে নিলে কিন্তু ব্যাকরণটাও বোঝা হবে না। আর ব্যাকরণের মধ্যে তো মুখস্থর কোনো বিষয়ই নেই, ব্যাকরণ তো একেবারে বুঝে নিতে হবে, ব্যাস ওখানেই উত্তর তৈরি, মনের মধ্যে থেকে যাবে। তোমাদের টেক্সটের ক্ষেত্রে যেমন অনেকটা সময় দিতে হবে, ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু সেরকম সময় দেওয়ার প্রয়োজন হবে না। যখনই তোমরা কোনো একটা জিনিস বুঝবে সেখানেই তোমাদের উত্তর পড়া তৈরি, ব্যাকরণ পোর্শন তৈরি সেখানে। আর ব্যাকরণের যেটা নির্মিতি পোর্শন, রাইটিং পোর্শন, সেখানেও তোমাদের প্রবন্ধ রচনা তো শেষে থাকবেই, আর ভাবার্থ, ভাব সম্প্রসারণ, সারাংশ লিখন, গল্প লিখন, এই অংশগুলো রয়েছে। তা এগুলো তোমরা এর আগে করোনি, ক্লাস 8 পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা এই ভাবার্থ, ভাব সম্প্রসারণ, এই জিনিসগুলো অবগত হওনি। তাই এগুলো আস্তে আস্তে বুঝে যাবে, খুব সেরকম কঠিন জিনিসও নয়, কঠিন বিষয়ও নয়। আর গল্পের একটা বই রয়েছে, সেখানে সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি, তার মধ্যে 3টে গল্প রয়েছে তোমাদের পাঠ্য। প্রথমে রয়েছে বোমযাত্রীর ডায়েরি, তারপরে রয়েছে করভাস, আর তৃতীয় গল্পটা হচ্ছে স্বর্ণবর্ণী। তা 3টে গল্পই কিন্তু খুব সুন্দর, এবং গল্পগুলো 3টে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 3টি গল্প রয়েছে, কিন্তু শেষ পর্যায়ক্রমিক মূল্যায়নে ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভ, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সিলেবাসটাই থাকে। তা গল্পগুলো খুব সুন্দর, তোমাদের পড়তেও খুব ভালো লাগবে, এবং প্রশ্নের উত্তর তৈরি করার জন্য গল্পটাকে একদম, যখন যে গল্পটা পড়া হচ্ছে তখন সেই গল্পটাকে ধারাবাহিকভাবে সুন্দরভাবে তৈরি করে নেবে। শুধু সহায়িকা বা যে কোনো যে সাজেস্টিভ কিছুর উপরে তোমরা কেউই ডিপেন্ডেন্ট হবে না। নিজেরা পাঠ্য পুস্তকটা পড়ো, সহায়িকা কিন্তু তোমাদের সাহায্য অনেকটাই করবে। তোমরা যে সঙ্গে সহায়িকা ব্যবহার করবে না এটা আমি কখনোই বলবো না, কেননা তোমরা নিজেরা যখন অনুশীলন করছো বাড়িতে তখন কিন্তু তোমাদের পাশে কেউ থাকে না, তখন কিন্তু সহায়িকা থেকেই তোমরা উত্তরটা বোঝার চেষ্টা করো, ঠিকই আছে, কিন্তু উত্তরটা তখনই তোমাদের সহায়িকা থেকে দেখবে সুন্দরভাবে বুঝে যাবে যে কোন প্রশ্নের কি উত্তর দিতে হবে, যখন তোমরা টেক্সটটাকে আগে খুব সুন্দরভাবে পড়বে।
না হলে ওই সহায়িকা ধরে যদি খাপছাড়াভাবে শুধু প্রশ্ন উত্তর তৈরিই করতে থাকো, ওতে কিন্তু তোমাদের অনেক সময় ব্যয় হবে। সেটা টেক্সট হোক, ব্যাকরণ অংশ হোক, গল্পের অংশ হোক, যে কোনো অংশ থেকেই হোক না কেন। অতএব বছরের শুরু থেকে তোমাদের যেন মাথায় থাকে, নবম শ্রেণীতে যারা উঠেছো, দশম শ্রেণীর জন্য একই বিষয়, কিন্তু আজকে মূলত আমি নবম শ্রেণীর কথাটাই বললাম, কেননা অষ্টম শ্রেণীতে তোমরা বাংলাটাকে একভাবে পড়েছিলে, একরকমভাবে তৈরি করেছিলে, প্রশ্নের সঙ্গে যে পরিচিতি তোমাদের ছিল বাংলা বিষয়ে, এখানে এসে তার পরিবর্তন ঘটছে, পড়ার পদ্ধতির পরিবর্তন ঘটছে সবার আগে, তারপরে তো তোমার প্রশ্নের পদ্ধতির ক্ষেত্রে পরিবর্তনটা তোমরাও দেখতে পাবে। ঠিক আছে, বছরের শুরু থেকে তোমরা টেক্সটটাকে তাহলে খুব ভালো করে পড়তে শুরু করো।